আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শিগগিরই নয়াদিল্লি সফরের সম্ভাবনা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠেছে। বিশেষ করে সেপ্টেম্বরে ভারতের রাজধানীতে অনুষ্ঠেয় ব্রিক্স নেতাদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদী সরকারের আমন্ত্রণ পেয়েও ঢাকায় এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেওয়ার অবস্থানে নেই। বাংলাদেশ ব্রিক্সের সদস্য না হলেও বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বিমস্টেকের বর্তমান সভাপতি হিসেবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে। অনেক বাংলাদেশ ও ভারত বিষয়ক পর্যবেক্ষক মনে করেছিলেন এই আমন্ত্রণ দুই দেশের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে 2024 সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর ঢাকা দিল্লি সম্পর্কে যা অবনতি ঘটেছে তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ঢাকায় এখনও দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে শর্ত ও রাজনৈতিক হিসাবকে অগ্রাধিকার দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম দ্য ফার্স্ট পোস্টের নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জামাত ভয় দেখিয়ে ভারত সফর করার আহ্বান জানিয়েছে। নিবন্ধ থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সঙ্গে সফরকে যুক্ত করেছেন। এর ফলে স্পষ্ট হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ এখনও শেখ হাসিনা ইস্যুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি। তবে এই অবস্থানের পেছনে শুধু কূটনৈতিক হিসাব নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ। গত 2 বছরে দেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব ও রাজনৈতিক পরিসর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিএনপি সরকারের সময় জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীর প্রতি যে রাজনৈতিক সহনশীলতা দেখা হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ রয়েছে। 2026 সালের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠান জামাত সমর্থকদের বিক্ষোভে বিশৃঙ্খল হয়ে পড়ার ঘটনাটি সেই উদ্বেগকে আরও সামনে নিয়ে এসেছে। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের উপস্থিতিও ছিল। তারেক রহমানের জন্য এখানে একটি ঐতিহাসিক শিক্ষা রয়েছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার পর রাজনৈতিক বিরোধীদের একটি অংশ রাষ্ট্র ও রাজনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তিনি মনে করেছিলেন রাজনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের মনোভাব পরিবর্তন করা সম্ভব হবে। কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করে রাজনৈতিক প্রতিপক্ষকে ছাড় দেওয়ার কৌশল সবসময় প্রত্যাশিত ফল দেয় না। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হন। তবে ইতিহাসকে সরলীকরণ করাও ঠিক হবে না। শেখ মুজিবের রাজনৈতিক চিন্তাধারা ছিল জটিল এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত হয়েছে। পাকিস্তান আন্দোলনের সময় মুসলিম লীগের সঙ্গে তার রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও পরবর্তীতে তিনি বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় ধর্ম, জাতীয়তাবাদ ও রাজনৈতিক আদর্শের মধ্যে ভারসাম্য তৈরির চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় ধর্মীয় অনুভূতি, সংস্কৃতি ও সংখ্যালঘু অধিকার নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছিল। বর্তমান বাংলাদেশেও ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব নিয়ে একই ধরনের নতুন প্রশ্ন উঠেছে। গাইবান্ধায় 81 ফুট উচ্চতার রামের মূর্তি নির্মাণের উদ্যোগ ঘিরে বিতর্ক তার একটি উদাহরণ। নির্মাণ কাজ প্রায় 80% শেষ হওয়ার পর ইসলামপন্থী সংগঠনগুলোর আপত্তি ও হুমকির কারণে তা বন্ধ হয়ে যায়। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনাও বিষয়টিকে আরও জটিল করেছে। এতে ধর্মীয় স্বাধীনতা, রাজনৈতিক প্রভাব এবং আইনের প্রয়োগ তিনটি বিষয় সামনে এসেছে। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য ইসলামপন্থী শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া। রাজনৈতিক বাস্তবতায় কোনো দলকে
সাময়িকভাবে পাশে পাওয়া সহজ হতে পারে, কিন্তু সেই শক্তিকে পরে নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন। ইসলামপন্থী দলগুলো যদি ধীরে ধীরে রাষ্ট্র ও সমাজে নিজেদের প্রভাব বাড়াতে পারে, তাহলে মূলধারার গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তির জন্য রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। এমনটাই ভাবছে ভারতের মূলধারার এই গণমাধ্যম। বিএনপির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত বিরোধী মনোভাব। দিল্লির পরিবর্তে বেইজিং ও কুয়ালালামপুরকে প্রথম কূটনৈতিক সফরের গন্তব্য হিসেবে বেছে নেয় এবং ভারতকে ঘিরে কঠোর রাজনৈতিক অবস্থান বিএনপির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির দিক নিয়েও প্রশ্ন তৈরি করেছে বলে মনে করেন ভারতীয় এই গণমাধ্যম। বিএনপি যদি ভারত বিরোধী, ইসলামপন্থী কিংবা পাকিস্তান ঘনিষ্ঠ মনোভাবকে রাজনৈতিকভাবে উৎসাহিত করে, তাহলে তা বাংলাদেশের অর্থনীতি ও কৌশলগত স্বার্থের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে মনে করে ভারতীয় এই মূলধারার গণমাধ্যম। বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও অর্থনৈতিক অংশীদার। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। তাই ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক বিরোধের কারণে রাষ্ট্রীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদী সংকটে ফেলা কোনো পক্ষের জন্যই লাভজনক নয়। এ কারণেই ঢাকা দিল্লি সম্পর্ককে শেখ হাসিনার নির্ভরতা থেকে বের করে আনা প্রয়োজন বলে মনে করে দ্য ফার্স্ট পোস্ট। শেখ হাসিনার প্রত্যর্পণ একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু হতে পারে, কিন্তু পুরো সম্পর্ককে কেবল এই প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ রাখা বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তারা। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক মূলধারা থেকে দূরে রাখার চেষ্টা দীর্ঘমেয়াদে একটি শূন্যতা তৈরি করতে পারে। গণতন্ত্রের মূল শক্তি হল প্রতিযোগিতা, অংশগ্রহণ এবং জনগণের সামনে বিকল্প রাজনৈতিক পছন্দ থাকা। তারেক রহমানের সামনে এখনও পথ পরিবর্তনের সুযোগ রয়েছে। বিএনপি চাইলে ইসলামপন্থী শক্তির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রতিযোগিতামূলক এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরিতে নেতৃত্ব দিতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ককে দলীয় রাজনীতির ঊর্ধ্বে তুলে এনে জাতীয় স্বার্থের ভিত্তিতে পুনর্গঠন করা সম্ভব বলে মনে করেন ভারতীয় এই গণমাধ্যম। দ্য ফার্স্ট পোস্ট মনে করে, রাজনৈতিক শক্তির সঙ্গে আপোষ করে সাময়িক সুবিধা পাওয়া গেলেও তার দীর্ঘমেয়াদী মূল্য অনেক বেশি হতে পারে। তাদের মতে ইসলামপন্থী বাঘের পিঠে চড়া সহজ, কিন্তু প্রয়োজন শেষ হলে নিরাপদে নেমে আসা কঠিন। তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটি, তিনি কি স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দেবেন, নাকি বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সামনে রেখে একটি ভারসাম্যপূর্ণ পথ বেছে নেবেন। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এভাবেই ভারতীয় গণমাধ্যমের এই নিবন্ধটি শেষ করা হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।